শেখ হাসিনাকে বাদ দিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা আওয়ামী লীগের। নতুন নেতৃত্বের আলোচনায় শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভী সহ ৩ জন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী ঘিরে জল্পনা। ধানের শীষ না পেলে হাঁস মার্কায় হলেও ভোট যুদ্ধে নামবেন, বললেন রুমিন ফারহানা। বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বঞ্চিতদের বিক্ষোভ। তোপের মুখে প্রার্থী তালিকায় পরিবর্তনের ইঙ্গিত। গুলশানে দফায় দফায় বৈঠক। আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, আদালতের রায়। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর। রাতে পল্লবী থানার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলায় পুলিশ সদস্য আহত। রামপুরা টিভি সেন্টারের সামনে বাসে আগুন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কিভাবে টিকে থাকবে। আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধী সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের বিদ্যমান আইন মেনে হয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না, তবুও তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা কমে গেছে। অনেকে এটি রাজনৈতিক মৃত্যু বলেও উল্লেখ করছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক বিবৃতিতে জানায়, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুবই কম। তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরারও কঠিন হবে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। বিশ্লেষকরা মনে করেন, দলকে টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে অতীত ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন তারা। এর আগে অক্টোবর মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও বলেছিলেন, কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই প্রধান বিষয়। সূত্র জানায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই আসছে সাবেক স্পিকার শিরিন শারমিনের নাম। ২৪-এর ৫ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে। বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সদস্যদের শপথ পড়াতে তাকে প্রয়োজন পড়তে পারে। শিরিন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর নাম। আইভী এখনো জেলে রয়েছেন কয়েকটি মামলা। সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও ৪ হত্যাসহ ৫ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়েছেন, যদিও তিনি রাজনীতিতে এখনও নিষ্ক্রিয়। রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না, কোথাও কোনো মন্তব্য করছেন না। তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৩টি দেশের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে, আমি সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি। দলের মনোনয়ন না পেলে নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে। আমি মনোনয়ন পাই বা না পাই মাঠ ছাড়লে তো হবে না। মানুষ যদি চায় নির্বাচন তো আমাকে করতেই হবে। এখন সেটা হাঁস মার্কায় করি বা শীষ মার্কায় করি সেটা বড় বিষয় নয়। সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমের টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হয়। বিতর্কিত ওই নির্বাচনে তাহির উদ্দিন ঠাকুরকে ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ আসে। সারাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ২টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মোট ভোটার ৪,৯২,৮৩৭। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ২৩৬ আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এই তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা ও স্থানীয় বিরোধ। এমন প্রেক্ষাপটে বিএনপি পুরো তালিকাটি নতুন করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী ঘোষণার পর ২৩টি আসনে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে। এরই অংশ হিসেবে বিরোধপূর্ণ আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কথাও বলেছেন। কারো কারো সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপি হাইকমান্ড। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি ধানের শীষের পক্ষ থেকে মাঠে থাকা সহ তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়ন বঞ্চিতরাও তাদের আসনে নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী পুনর্নির্বাচনের অনুরোধ জানিয়ে দলের প্রতি আনুগত্য থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে কিছু আসনে বয়স্ক প্রার্থী মনোনয়ন পাওয়ায় তীব্র সমালোচনা চলছে, কারণ এসব প্রার্থী প্রচারণায় সক্রিয় নন। তরুণ ভোটারদের কাছে অপরিচিত এবং অতীত আন্দোলন সংগ্রামে তাদের কার্যকর ভূমিকার অভাব রয়েছে, যা নির্বাচনমুখী ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। এসব বিবেচনায় বিএনপির স্থায়ী কমিটি বিষয়গুলো নতুনভাবে পর্যালোচনা করছে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষোভ থাকলেও দল বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর 6 বিচারপতি হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, জুবাইর রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, SM ইমদাদুল হক, AKM আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। গেল 11 নভেম্বর টানা 20 দিনের শুনানি শেষে এই মামলার শুনানি সম্পন্ন হয় এবং রায় ঘোষণার জন্য আজ 20 নভেম্বর দিন নির্ধারিত হয়। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই মামলাকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিরিন মনি জানিয়েছেন, এটা আসন্ন নির্বাচনে কার্যকর হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে। গত কয়েকদিনের ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীবাসীর উদ্বেগ এখনও কাটেনি। এরই মধ্যেই রামপুরায় আরও একটি বাসে আগুন লাগার ঘটনা মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার রাত 10টার দিকে বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরপরই বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। রাত 10:20 ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগে রাজধানীর পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।